আমাদের ফাইনাল প্রফ রিটেনে ভালভুলার হার্ট ডিজিজ থেকে মোটা দাগে আসলে আমরা দেখি যে মাইট্রাল স্টেনোসিস এবং অ্যাওর্টিক রিগার্জিটেশন এই দুইটা জায়গা থেকে আমরা আসলে বেশি প্রশ্ন আসতে দেখেছি। তার মানে এই না যে আসলে মাইট্রাল রিগার্জিটেশন বা অ্যাওর্টিক স্টেনোসিস থেকে প্রশ্ন আসবে না, অবশ্যই আসার সম্ভাবনা আছে। তবে আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছি যে অ্যাওর্টিক রিগার্জিটেশন আর মাইট্রাল স্টেনোসিস থেকে আসলে কোশ্চেনগুলো বেশি আসে। সো প্রিভিয়াস মাইট্রাল স্টেনোসিসের একটা ক্লাসে আমি বলেছিলাম যে আসলে ক্লিনিক্যাল সিমটম থেকে ভালভুলার হার্ট ডিজিজ ডায়াগনোসিস করা একটু টাফ। আমাদেরকে যদি ভালভুলার হার্ট ডিজিজের প্রশ্ন দেওয়া হয়, সেই জায়গাটাতে আসলে এক্সামিনেশন ফাইন্ডিংস সেখানে অবশ্যই মেনশন করা থাকবে। তাহলে একটা পেশেন্টের যদি অ্যাওর্টিক ভালভ ডিজিজ থাকে, সেখানে ক্লিনিক্যাল সিনারিও থেকে আমি কীভাবে আইডেন্টিফাই করব? আইডেন্টিফাই করতে গেলে অবশ্যই এখানে পেশেন্টের ক্লিনিক্যাল ফাইন্ডিংসের কথা আসলে থাকতে হবে। তাহলে অ্যাওর্টিক ভালভ ডিজিজের মধ্যে আমরা আসলে দুইটা কন্ডিশন নিয়ে আলোচনা করতে পারি, একটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, একটা হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন। এখন যদি কোনো একটা সিনারিওতে অ্যাওর্টিক স্টেনোসিসকে আসলে ইন্ডিকেট করা হয়, তাহলে আসলে সেখানে সিনারিও আমরা আসলে কী এক্সপেক্ট করি? তাহলে ক্লিনিক্যাল ফাইন্ডিংসের ক্ষেত্রে অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে আমরা আসলে যেটা দেখি যে এইখানে বলা হবে একটা ইজেকশন সিস্টোল মারমার, এখানে বলা হবে একটা ইজেকশন সিস্টোলিক মারমার, এবং এই মারমারটা ইজেকশন সিস্টোল মারমার যখন বলছি, এখানে আরও কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। কি কি থাকতে পারে? হয়তো বা এখানে বলবে যে একটা ইজেকশন ক্লিক আছে, একটা আর্লি ইজেকশন ক্লিক প্রেজেন্ট। আমরা একটা জিনিস মনে রাখবো, আর্লি ইজেকশন ক্লিক এটা পাওয়া যায় হলো অ্যাওর্টিক স্টেনোসিসে। একটা হচ্ছে ওপেনিং স্ন্যাপ, একটা হলো ওপেনিং স্ন্যাপ, এটা পাওয়া যায় মাইট্রাল স্টেনোসিসে। তাহলে অনেক সময় সিনারিওতে হয়তো একটা ইজেকশন ক্লিকের কথা বলতে পারে, অথবা বলবে একটা ইজেকশন সিস্টোল মারমার সেখানে আসলে প্রেজেন্ট আছে। এর বাইরে যদি হার্ট সাউন্ড থেকে কথা আসে, সামটাইমস এখানে হয়তোবা বলতে পারে যে সেকেন্ড হার্ট সাউন্ড এখানে সফট। হ্যাঁ, আমাদের অ্যাওর্টিক স্টেনোসিস যেটা, সেখানে সেকেন্ড হার্ট সাউন্ড আসলে সফট থাকে। অনেকেই আসলে একটা ঐকিক নিয়মের মতো মনে রাখতে চায়, মনে করে যে মাইট্রাল স্টেনোসিসে যদি ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হয়, তাহলে তো আসলে লজিক্যালি অ্যাওর্টিক স্টেনোসিসে সেকেন্ড হার্ট সাউন্ড লাউড হওয়া উচিত। আসলে এরকম না, আসলে ব্যাপারটা এরকম না। এখানে আমরা সেকেন্ড হার্ট সাউন্ড সফট পাই, বা আরও স্পেসিফিকভাবে যদি বলা হয়, সেকেন্ড হার্ট সাউন্ডের আমাদের তো দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাওর্টিক কম্পোনেন্ট আর একটা হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট, রাইট? সো সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে অ্যাওর্টিক কম্পোনেন্টটা সফট, এভাবেও বলা থাকতে পারে সিনারিওতে, কারণ পালমোনারি কম্পোনেন্ট তো এখানে আসলে মানে চেঞ্জড হওয়ার কোনো রিজন নেই। এখন এখানে সম্পূরক প্রশ্ন, কিভাবে আমি বুঝবো একটা সেকেন্ড হার্ট সাউন্ডের অ্যাওর্টিক কম্পোনেন্ট নাকি পালমোনারি কম্পোনেন্ট সফট? এটা আসলে বোঝার উপায় কী? এটা বোঝার উপায় হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন যখন আমরা করি, আমরা তাহলে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন থেকে উত্তরটা পাবো। তো যখন আমি আসলে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করছি, সো নর্মালি আমি কি দেখছি, যদি এটা রাইট সাইড হয়, এটা যদি লেফট সাইড হয়, তাহলে এটা হচ্ছে আমার অ্যাওর্টিক এরিয়া, এটা হচ্ছে আমার পালমোনারি এরিয়া, তাই তো? এই দুইটা জায়গাতেই কিন্তু আমার সাথে সেকেন্ড হার্ট সাউন্ড ভালো শুনতে পাওয়া উচিত। সেকেন্ড হার্ট সাউন্ড এখানে আমরা আসলে ভালো শুনবো। এখন দেখা যাচ্ছে আমি এই জায়গাটাতে স্টেথোস্কোপ দিলাম, সেকেন্ড হার্ট সাউন্ডে এই জায়গাটা যদি আমি লাউড পাই, আমি যদি পালমোনারি এরিয়াতে এসে সেকেন্ড হার্ট সাউন্ড লাউড পাই, আর অ্যাওর্টিক এরিয়াতে এসে সেকেন্ড হার্ট সাউন্ড আমার কাছে নর্মাল মনে হয়, তার অর্থ হচ্ছে যে এখানে সেকেন্ড হার্ট সাউন্ডের পালমোনারি কম্পোনেন্টটা লাউড। তাহলে এখানে পালমোনারি কম্পোনেন্ট সেখানে লাউড হবে। তাহলে তখন আমি বলি যে অ্যাকচুয়ালি লাউড পিটু, তখন আমি বলি এটা লাউড পিটু। আর যদি এরকম হয় যে আমি আসলে একটা পেশেন্টের অসকালটেশন করছি, আমি এখানে পালমোনারি এরিয়াতে, আমি এখানে দেখা যাচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড আমার কাছে নর্মালি মনে হয়েছে, কিন্তু এই জায়গাটাতে সে মনে হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড অনেক সফট হয়ে গেল, খুব একটা ভালো শোনা যাচ্ছে না, একটু সফট মনে হচ্ছে। তাহলে এই জায়গায় এসে সেকেন্ড হার্ট সাউন্ড সফট হয়ে গেছে, বাট এখানে সেকেন্ড হার্ট সাউন্ড আমি ভালোই শুনতে পাচ্ছিলাম। তাহলে এখানে আমি ভালোই শুনতে পাচ্ছি, কিন্তু এখানে এসে সাউন্ডের আমার কাছে একটু মনে হচ্ছে সাউন্ডটা একটু সফট মনে হচ্ছে, তখন আমি বলবো যে এখানে সেকেন্ড হার্ট সাউন্ডের যেটা অ্যাওর্টিক কম্পোনেন্ট, যেটা অ্যাওর্টিক কম্পোনেন্ট সেটা সফট, বা এখানে তখন এইভাবে বলা যেতে পারে সফট A2। তাহলে আসলে লাউড P2 কখন বলছি আর সফট A2 কখন বলছি? তাহলে আমি আসলে সেকেন্ড হার্ট সাউন্ড আমি দুইটা জায়গাতেই শুনবো। দুইটা জায়গাতে শুনে যদি আমার কাছে মনে হয় দুইটা জায়গায় দুই রকম সাউন্ড, এখানে বেশি বা এখানে কম,
সেইটার আলোকে তখন আমরা আসলে এইভাবে বলি। তাহলে সিনারিওতে এই কথাও বলা থাকতে পারে যে অ্যাওরটিক কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড সেটা আসলে সফট। তাহলে অ্যাওরটিক স্টেনোসিসে সাধারণত এই ফিচার্সগুলো আমরা আসলে পেতে পারি। অন টপ অফ ইট এখানে আরেকটা ফিচারের কথা থাকতে পারে, সেটা হচ্ছে একটা সিস্টোলিক থ্রিল। সাধারণত অ্যাওরটিক স্টেনোসিসের ক্ষেত্রে আমরা সিস্টোলিক থ্রিল পেয়ে থাকি। তাহলে এখানে অ্যাওরটিক এরিয়া, সেখানে একটা থ্রিল আসলে এক্সপেক্টেড। সো মোটা দাগে আসলে অ্যাওরটিক স্টেনোসিসে যদি কোনো একটা সিনারিও থাকে, সেইখানে আমি এতক্ষণ ধরে যে ফাইন্ডিংসগুলো বললাম, এগুলো কোনো না কোনো একটা ফাইন্ডিং সেখানে আসলে থাকার উচিত। এবং সিনারিওতে এরকম কোনো একটা ফাইন্ডিংস যদি থাকে, তখন আমি সেটাকে অ্যাওরটিক স্টেনোসিসের দিকে চিন্তা করব। ঠিক আছে, এবার আসি অ্যাওরটিক রিগার্জিটেশন। কীভাবে আমি অ্যাওরটিক রিগার্জিটেশন ক্লিনিক্যাল সিনারিও থেকে ডায়াগনোসিস করব? তাহলে অ্যাওরটিক রিগার্জিটেশন যদি হয়, এখানে একটা সিম্পল কথা মনে রাখি, সেটা হচ্ছে অ্যাওরটিক এরিয়াতে আসলে অ্যাওরটিক রিগার্জিটেশন খুব একটা ভালো বোঝা যায় না। তাহলে আমাকে আসলে এটা বুঝতে হবে যে অ্যাওরটিক রিগার্জিটেশনের মারমারটা কোথায় ভালো বোঝা যায় এবং এই মারমারের কোয়ালিটি কেমন বা তার ক্যারেক্টারিস্টিক্স কেমন। তাহলে এটা যদি আমরা প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের কথা আসি, আমরা ম্যাকলিওডে যদি দেখি, ম্যাকলিওডে লোয়ার লেফট স্টার্নাল এজ এইভাবে মেনশন করে দেওয়া, লোয়ার লেফট স্টার্নাল এজ। কিছু জায়গায় হয়তো বা আরও স্পেসিফিকভাবে বলতে পারে। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে লেফট থার্ড ইন্টারকোস্টাল স্পেস, হ্যাঁ, জাস্ট ল্যাটারাল টু দ্য স্টারনাম, জাস্ট ল্যাটারাল টু দ্য স্টারনাম। তাহলে স্টারনামের জাস্ট পাশেই লেফট থার্ড ইন্টারকোস্টাল স্পেস, এই জায়গাটাকেও মেনশন করে বলতে পারে। বা লোয়ার লেফট স্টার্নাল এজ এভাবেও বলতে পারে। আসলে দুইভাবেই আসতে পারে। সত্যি কথা হচ্ছে যে ক্লিনিক্যালি অ্যাওরটিক রিগার্জিটেশনের মারমারটা এইটুকু এরিয়া ধরে আসলে ভালো শোনা যায়। যদি এটা অ্যাপেক্স হয়, মোটা দাগে এইটুকু এরিয়া ধরে ভালো শোনা যায়। তাহলে লেফট থার্ড ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু দ্য স্টারনাম বা লোয়ার লেফট স্টার্নাল এজ, যে কোনোভাবে আসলে মেনশন থাকতে পারে। তাহলে লেফট থার্ড ইন্টারকোস্টাল স্পেস ক্লোজ টু দ্য স্টারনাম এরকমভাবে যদি বলে দেয়, এবং তখন আমরা কনসিডার করবো যে এটা অ্যাওরটিক রিগার্জিটেশন দিকে যাচ্ছে কিনা। এখন অ্যাওরটিক রিগার্জিটেশনের বৈশিষ্ট্য কী? প্রথম কথা, এটা একটা আর্লি ডায়াস্টোলিক মারমার। এটা একটা আর্লি ডায়াস্টোলিক মারমার। তাহলে সিনারিওতে আমরা বলা থাকবে যে একটা আর্লি ডায়াস্টোলিক মারমার, সেটা আমি পাচ্ছি লেফট থার্ড ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু দ্য স্টারনাম অথবা লোয়ার লেফট স্টারনাল এজ, এইভাবে মেনশন করে দিতে পারে। তাহলে আর্লি ডায়াস্টোলিক মারমার যদি কথাটা থাকে, তাহলে এটা দেখলে চোখ বন্ধ করে তুমি অ্যাওরটিক রিগার্জিটেশন চিন্তা করবা। এখন অ্যাওরটিক রিগার্জিটেশনে আর্লি ডায়াস্টোলিক মারমারের সাথে সাথে আরও এক্সট্রা কিছু জিনিস থাকতে পারে বা থাকা উচিত আসলে। তাহলে যেমন যখনই অ্যাওরটিক রিগার্জিটেশনের কথা আসছে, অ্যাওরটিক রিগার্জিটেশনের রিগার্জিট্যান্ট মারমার, যে কোনো রিগার্জিট্যান্ট মারমারের ক্ষেত্রে আমরা কার্ডিওমেগালি এক্সপেক্ট করি। তাহলে এখানে হয়তো বা বলবে যে সিনারিতে বলা থাকতে পারে যে অ্যাপেক্স বিট ডিসপ্লেসড, হ্যাঁ, এটা হয়তো বা বলবে 6th 7th 8th ইন্টারকোস্টাল স্পেস, হ্যাঁ, ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন বা অ্যান্টিরিয়র এক্সিলারি লাইন অথবা মিড এক্সিলারি লাইন, হ্যাঁ, ওটার কাছাকাছি এরকম একটা সিনারিও বলে দিতে পারে। তারপরে বলবে যে এই যে মারমারটা, এই মারমারটা এক্সিলাতে রেডিয়েট করে। যদি কোনো মারমার এক্সিলাতে রেডিয়েট করে এরকম কোনো ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে সেটা মানে কোনো ডাউট ছাড়া অ্যাওরটিক রিগার্জিটেশন হিসেবে আমরা সেটাকে অ্যাড্রেস করব। তাহলে এক্সিলাতে এটা রেডিয়েট করলো কিনা সেই ইনফরমেশনটা খেয়াল করব। অ্যাপেক্স বিট ডিসপ্লেসড কিনা সেই ইনফরমেশনটা খেয়াল করব। সাধারণত এখানে অ্যাপেক্স বিট আমরা ডিসপ্লেস দেখি, তাহলে কার্ডিওমেগালি এখানে থাকছে। তাহলে অ্যাওরটিক রিগার্জিটেশন যদি কোনো একটা সিনারিও থাকে, এই ইনফরমেশনগুলো এখানে আমরা আসলে পাই। আচ্ছা, এখন এখানে আরও একটু কথা আছে, সেটা হচ্ছে অ্যাওরটিক রিগার্জিটেশন যদি সিভিয়ার কন্ডিশন ডেভেলপ হয়ে যায়, ইন কেস অফ সিভিয়ার অ্যাওরটিক রিগার্জিটেশন, সেই জায়গাটাতে একটা এক্সট্রা মারমার ক্রিয়েট হয়, সেটাকে বলা হয় অস্টিন ফ্লিন্ট মারমার। সো অস্টিন ফ্লিন্ট মারমারের ব্যাপারটা কি, এতক্ষণ একটা আর্লি ডায়াস্টোলিক মারমার পাচ্ছিলাম, এখন আর্লি ডায়াস্টোলিক মারমারের সাথে সাথে একটা মিড ডায়াস্টোলিক মারমারও অ্যাড হবে। মানে মূল কথা হচ্ছে আগে ডায়াস্টোলিক মারমারটা শুধু আর্লি ফেজে হচ্ছিল, এখন মিড ডায়াস্টল ওই টাইমেও মারমারটা এক্সটেন্ডেড হবে। তাহলে এখানে একটা অন টপ অফ ইট একটা মিড ডায়াস্টোলিক মারমার সেখানেও আমরা আসলে পাবো। তাহলে অস্টিন ফ্লিন্ট মারমার এখানে এক্সট্রা পাইতে পারি যদি কন্ডিশনটা আরও সিভিয়ার হয়ে থাকে। তাহলে ডায়াগনোসিস করার মানে সিস্টেম আসলে এটা। সাধারণত যখন অ্যাওরটিক রিগার্জিটেশন থেকে আমাদের প্রশ্ন আসে, আমাদেরকে এখানে ফ্রিকুয়েন্টলি প্রশ্ন করা হয় এটা, যে কোনো একটা পেশেন্টে যদি অ্যাওরটিক রিগার্জিটেশন থাকে, সেখানে আর কী কী ফিজিক্যাল সাইন ক্লিনিক্যাল এক্সামিনেশনে পাওয়া যাইতে পারে। তাহলে আর কী কী সাইন আমরা আসলে এখানে পেতে পারি, এটা আমাদের একটা কমন কোশ্চেন। সো আমরা একদম সিরিয়াল ধরে ধরে যদি আগাই,
তাহলে আসি, তাহলে প্রথমে পালসের কথা বলি। সো পালসটা সাধারণত এখানে আমরা দেখব একটা হাই ভলিউম কলাপসিং পালস, হাই ভলিউম কলাপসিং পালস আমরা এখানে পাই, রিদম নর্মাল। এখন এই যে কলাপসিং পালস, এটাকে ওয়াটার হ্যামার পালসও বলা হয়। তাহলে আমরা যে কোনো একভাবে লেখা যেতে পারে, কোনো সমস্যা নাই। তারপরে যেটা আমরা দেখছি যে যদি পেশেন্টের নেকের দিকে তাকাই, আমরা দেখি যে তার যে ক্যারোটিড পালসেশন, হ্যাঁ, এটা ড্যান্সিং মনে হতে পারে, এটাকে আমরা কোরিগ্যান সাইন বলি। তাহলে আরেকটা হচ্ছে কোরিগ্যান্স সাইন, হ্যাঁ, বা ড্যান্সিং ক্যারোটিড, দুইভাবে যে কোনো একভাবে বলা যেতে পারে। যদি আমরা পেশেন্টের ব্লাড প্রেশারটা চেক করি, ব্লাড প্রেশারের ফাইন্ডিংসটা ভেরি ইম্পর্ট্যান্ট। সাধারণত এখানে দেখা যাচ্ছে সিস্টোলিক প্রেশারটা বেশি থাকে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কম থাকে। সো আলটিমেটলি একটা ওয়াইড পালস প্রেশার ক্রিয়েট হয়। তাহলে কি হচ্ছে, পেশেন্টের সিস্টোলিক বিপি বেশি, পেশেন্টের ডায়াস্টোলিক বিপি কম। সো আলটিমেটলি এখানে একটা ওয়াইড পালস প্রেশার ক্রিয়েট হচ্ছে। সো আমরা আসলে দুইটা কথাই বলবো। পরীক্ষাতে এটা স্পেসিফিকভাবে অ্যাওর্টিক রিগার্জিটেশনের সালা জিজ্ঞাসা করে যে এইখানে আসলে আমরা প্রেশারে কীরকম চেঞ্জ আসলে এক্সপেক্ট করি, তাহলে বলবো যেখানে আসলে ওয়াইড পালস প্রেশার। তো ওয়াইড পালস প্রেশার পেলে মানে সেকেন্ড কোশ্চেন, মানে কীভাবে ওয়াইড হচ্ছে, তাহলে ডায়াস্টোলিক বিপিটাও ফল করে, সিস্টোলিক বিপিটাও বেড়ে যায়। ওভারঅল আমাদের আসলে পালস প্রেশার বেড়ে যায়। পালস প্রেশার কি, সিস্টোলিক বিপি থেকে ডায়াস্টোলিক বিপিকে মাইনাস করলে যেটা থাকবে সেটাই আসলে পালস প্রেশার। তাহলে আমরা একটা ওয়াইড পালস প্রেশার এখানে আসলে পাচ্ছি। আচ্ছা, তারপর এবার আসি প্রিকর্ডিয়ামের মধ্যে আসি। তাহলে অ্যাপেক্স বিটের ফিচারটা আসলে কি, তাহলে অ্যাপেক্স বিটের ক্ষেত্রে আমরা প্রথম কথা ইন্সপেকশনে তো এটাকে আমরা একদম ভিজিবল অ্যাপেক্স বিট দেখতে পাই, এবং যখন অ্যাপেক্স বিটে যখন আমরা পালপেট করি এটাকে থ্রাস্টিং ইন নেচার। তাহলে এটাকে আমরা কীভাবে বলি, থ্রাস্টিং ইন নেচার। তাহলে একটা থ্রাস্টিং নেচার আমরা আসলে পাই। থ্রিল পাবো কি না, উত্তর হচ্ছে ইয়েস, আমরা অ্যাওর্টিক রিগার্জিটেশনে থ্রিল পাইতে পারি। নর্মালি আসলে সিস্টোলিক মারমারে থ্রিল পাওয়া যায়, ইউজুয়ালি ডায়াস্টোলিক মারমারে আমরা আসলে থ্রিল পাই না। কিন্তু লজিক্যালি বা থিওরিটিক্যালি যদি কোনো ডায়াস্টোলিক মারমারে থ্রিল থাকে সেটা অ্যাওর্টিক রিগার্জিটেশনেই হবে। অন্য কোনো ডায়াস্টোলিক মারমারে আসলে থ্রিল অ্যাকচুয়ালি কখনো হইতে আমরা দেখি না। এখন অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমারে আসলে আমরা থ্রিল পাই না, যেগুলো খুব সিভিয়ার কেস, যেখানে সাধারণত দেখা যাচ্ছে হিউজ টার্বুলেন্স হচ্ছে, সেই জায়গাটাতেও হয়তো বা হইতে পারে, কিন্তু আমরা ফ্রিকুয়েন্ট বেসিসে পাই ব্যাপারটা এরকম না। সো থ্রিলের ব্যাপারটা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস থাকতেও পারে, নাও থাকতে পারে, মোস্ট অফ দ্য টাইম আসলে আমরা পাই না। কিন্তু হ্যাঁ, কিছু ক্লিনিক্যাল কেসে থাকতে পারে। সো এই জন্য ব্যাপারটা প্লাস মাইনাস, বাট হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হওয়া পসিবল। এখানে একটা ডায়াস্টোলিক থ্রিল আসলে থাকতে পারে। তাহলে আমরা এটা পেলাম। এবার আসি হার্ট সাউন্ড। আমি এক এক করে সবগুলো ফাইন্ডিংসের কথা বলি। সো হার্ট সাউন্ডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয়, ফার্স্ট হার্ট সাউন্ড তো নর্মাল, এখানে কোনো সমস্যা নেই। এখন সেকেন্ড হার্ট সাউন্ডের কথা। সো ইউজুয়ালি যেটা হয় অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে আমাদের এখানে তো দুইটা কম্পোনেন্ট, A2 P2, তাই তো? সো P2 আসলে নর্মাল, বাট A2 আসলে অ্যাবসেন্ট। তাহলে অ্যাবসেন্ট থাকার অর্থ কি, আমি যখন প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করছি, আমি যখন অ্যাওর্টিক এরিয়াতে যখন আমার স্টেথোস্কোপটা বসাবো, আমি অ্যাকচুয়ালি সেকেন্ড হার্ট সাউন্ড ওখানে বুঝতে পারবো না, ওখানে আসলে অ্যাবসেন্ট হয়ে যায়। তাহলে সেকেন্ড হার্ট সাউন্ড আমি যদি প্রিকর্ডিয়াম অসকালটেট করি সেইখানে আসলে এটাকে অ্যাবসেন্ট পাওয়া যায়। তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডের অ্যাওর্টিক কম্পোনেন্ট সেটা অ্যাবসেন্ট, বাট পালমোনারি কম্পোনেন্টটা মোটা দাগে নর্মাল থাকে, এবং এখানে একটা আর্লি ডায়াস্টোলিক মারমার তো আমরা পাচ্ছি, সেটা তো আমরা অলরেডি বললাম। তাহলে এইগুলা, এর বাইরে আর কি আদার ক্লিনিক্যাল সাইনগুলো থাকতে পারে, তাহলে একটাকে আমরা বলি হচ্ছে খুইনকে সাইন। তাহলে একটা হচ্ছে আমাদের খুইনকে সাইন, এই বানানটা কিন্তু মনে রাখা কঠিন, হ্যাঁ, সিইউ আছে কেউ আছে, খুইনকে সাইন। তাহলে হচ্ছে ক্যাপিলারি পালসেশনটা নেইল বেডে এটা আসলে বুঝতে পারা যায়। সো আমরা এখানে দেখবো যে ক্যাপিলারি পালসেশন অ্যাট নেইল বেড, এটা কিছু পেশেন্টের নর্মালি থাকতে পারে, বাট নর্মালি আমরা খুইনকে সাইনের কথাটা বলি যে নেইল বেডে ক্যাপিলারি পালসেশনটা খুব ভালো বোঝা যায়। একটা সাইন হচ্ছে আমাদের ডি মুসেট সাইন। তাহলে ডি মুসেট সাইনটা কি, একটা পেশেন্ট আমরা দেখবো যে প্রত্যেকটা হার্টবিটের সাথে সাথে তার হেড একটা নডিং হয়। তাহলে এটা কি, একটা হেড নডিং, প্রত্যেকটা পালসেশনের সাথে সাথে একটা হেড নডিং আমরা আসলে দেখবো, ইচ হার্ট বিটের সাথে একটা হেড নডিং হচ্ছে।
তাহলে একটা হচ্ছে কুয়েনকে সাইন, একটা হচ্ছে ডি মুসেট সাইন, এটা কিন্তু ই, তাহলে ডি মুসেট সাইন। আরেকটা আমাদের কি আছে, আরেকটা হচ্ছে আমরা এখানে পিস্টল শট মারমার পেতে পারি। পিস্টল শট মারমার। সো পিস্টল শট মারমারের ব্যাপারটা কি, সেটা হচ্ছে ফিমোরাল আর্টারির উপরে যদি আমি স্টেথোস্কোপটা রাখি, সেখানে একটা মানে পিস্তল দিয়ে গুলি করলে যেরকম সাউন্ড হয়, একটা সেই রকম একটা সাউন্ড ক্রিয়েট হয়। সেটার জন্য বলে পিস্তল শট মারমার, যেটা আমরা আসলে ফিমোরাল আর্টারির উপরে আসলে যদি স্টেথোস্কোপটা বসাই সেখানে আমরা আসলে শুনতে পারবো। এর বাইরে আমাদের আরও কিছু সাইনের নাম আমরা বলতে পারি, যেমন একটা হচ্ছে আমাদের হিল সাইন, একটা হলো আমাদের হিল সাইন। সো সাধারণত পেশেন্টের লেগ, আমরা যদি লেগে যদি ব্লাড প্রেশারটা চেক করি, লেগের সিস্টোলিক বিপিটা একটু বেশি আসবে, হাতের থেকে বেশি আসবে। তাহলে লেগ এখানে সিস্টোলিক বিপি আর্মে যা পাইছিলাম তার থেকে বেশি, তাহলে লেগের সিস্টোলিক বেশি গ্রেটার দেন আর্মের সিস্টোলিক বিপি, তাহলে সিস্টোলিক বিপি এখানে বেশি, এটাই হচ্ছে আমাদের হিল সাইন। আরেকটা হচ্ছে আমাদের মুয়েলার সাইন, আরেকটা হলো আমাদের মুয়েলার সাইন। সো মুয়েলার সাইনটা কি, এটা পেশেন্টের যে উভুলা, সো এই উভুলাতে পালসেশনটা দেখা যাবে বা বোঝা যাবে, প্রত্যেকটা হার্টবিটের সাথে সাথে পালসেশনটা থাকবে। তাহলে আসলে কি দেখলাম, নেইল বেডের পালসেশন বোঝা যাবে, প্রত্যেকটা পালসেশনের সাথে সাথে একটা হেড নডিং হবে, এবং উভুলাতে একটা পালসেশন বোঝা যায় প্রত্যেকটা হার্টবিটের সাথে সাথে, এগুলো মুলার সাইন। আর এর বাইরে পিস্তল শট মারমার পাচ্ছি, হিল সাইন পাচ্ছি। আরেকটা সাইন আছে, এটা মানে উচ্চারণটা একটু আমার কাছে কঠিন লাগে, ডুরোজেইজ সাইন, ডুরোজেইজ সাইন। সো ডুরোজেইজ সাইনের জিনিসটা কি, বেসিক্যালি ফিমোরাল আর্টারির উপর আমরা একটা ডায়াস্টোলিক মারমার পাইতে পারি, সিস্টোলিকও হতে পারে। এটা হচ্ছে যদি আমরা আর্টারিটাকে কম্প্রেস করি, কম্প্রেস করার পরে প্রক্সিমাল টু দ্য কম্প্রেশন যদি আমরা স্টেথোস্কোপটা বসাই, সেখানে আমরা একটা মারমার পাইতে পারি। এটা ডায়াস্টোলিক মারমারই হওয়ার কথা, বাট সামটাইমস সিস্টোলিক মারমারও হতে পারে। সো আমরা জাস্ট নামটা জেনে রাখি, ডুরোজেইজ সাইন। আর সত্যি কথা বলতে এইগুলো আসলে চেক করা হয় না, সত্যি কথা বলতে এগুলো চেক করা হয় না, বাট কুইনকে সাইনটা আমরা একটু দেখতে চাই, ডি মুসের সাইন, এটা বাইরে থেকে দেখে অনেক সময় বোঝা যায়। তারপরে হচ্ছে বেসিক্যালি ইউভুল, এখানে যদি আমরা মানে ওপেন দ্য মাউথ করে যদি সেটা টর্চ দিয়ে দেখি সেখানে ধরা পড়বে, বাট এইগুলো আসলে খুব কমই দেখা হয় ক্লিনিক্যালি, আসলে এগুলো আমরা একটু কমই দেখি, বাট এই সাইনগুলো আসলে এখানে পাওয়া যায়। বাট এখানে একটা জিনিস মাথায় রাখবো, এই যে সাইনগুলোর কথা বলছি এগুলো আসলে রেয়ার সাইন এবং খুব বেশি হেল্পফুল। ব্যাপারটা এরকম না, আমরা আসলে অ্যাওরটিক রিগার্জিটেশন যে ডায়াগনোসিস করি, এই ফাইনিস ধরে ডায়াগনোসিস করি। আমরা দেখবো যে একটা থ্রাস্টিং ইন নেচার, ডিসপ্লেসড অ্যাপেক্স বিট, একটা আর্লি ডায়াস্টোলিক মারমার পাচ্ছি, হ্যাঁ, সেকেন্ড হার্ট সাউন্ডের আয়োটিক কম্পোনেন্ট অ্যাবসেন্ট, হ্যাঁ, এবং হচ্ছে কোরিগান সাইন অনেক জায়গায় পজিটিভ থাকে। সো বেসিক্যালি ওয়াটার হ্যামার পালস থাকে, হাই ভলিউম কোলাপসিং পালস, নর্মালি এগুলো দিয়ে আমাদের ডায়াগনোসিস আমরা আসলে করে ফেলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের মোটা দাগে আদার যেই ক্লিনিক্যাল সাইন, যেটা অ্যাওরটিক রিগার্জিটেশনে আমরা আসলে পেতে পারি। আচ্ছা, সো খুব কমনভাবেই নেক্সট প্রশ্ন আসবে যে আমরা অ্যাওরটিক রিগার্জিটেশনকে কীভাবে ইনভেস্টিগেট করব। তাহলে সহজ কথা, যে কোনো ভালভুলার হার্ট ডিজিজ ইনভেস্টিগেট করতে গেলে আসলে আমাদেরকে একটা কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, রাইট? তাহলে আমি এখানে কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করব। তোমরা পরীক্ষার হলে ইকো লিখো না, স্যাররা খুব মাইন্ড করে। তাহলে কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি আমরা আসলে করব। সেকেন্ড কথা হচ্ছে এর বাইরে আর কী কী করা যাইতে পারে, এর বাইরে আমরা একটা ইসিজি করতে পারি। ইসিজি করলে আমি কী কী ফিচার এখানে এক্সপেক্ট করি, পেশেন্টের তো কার্ডিওমেগালি হলো, তাই না? তাহলে কি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এখানে আমরা এক্সপেক্ট করি, তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ফিচার থাকবে। আমরা একটা চেস্ট এক্সরে করতে পারি, চেস্ট এক্সরে পিএ ভিউ, তাহলে এখানে আমরা কী পাইতে পারি, এখানেও কার্ডিওমেগালি বোঝা যাবে। তাহলে অ্যাওরটিক রিগার্জিটেশন, এখানেও আমরা কার্ডিওমেগালি দেখতে পারবো, বা অ্যাসেন্ডিং অ্যাওরটা সেটা ডায়ালেটেড বোঝা যাবে, তাহলে ডায়ালেটেড অ্যাসেন্ডিং অ্যাওরটা। তারপরে পালমোনারি এডেমার ফিচারও আসতে পারে, পালমোনারি এডেমা। সো মোটা দাগে এগুলো আসতে পারে। হ্যাঁ, পালমোনারি এডেমার কথা বলি, অ্যাওরটিক রিগার্জিটেশনে পালমোনারি এডেমা কি আমরা আসলে ফ্রিকোয়েন্ট বেসিসে পাই? আমি একটু বলবো যে যদি আসলে একটু অ্যাকিউট ফেনোমেনা হয় সেইখানে আসলে একটু মনে হতে পারে, বাট ইউজুয়ালি কার্ডিওমেগালি আর ডায়ালেটেড অ্যাসেন্ডিং আউটটা এটাকেই আসলে মানে বেশি ফোকাস করা উচিত। তাও আমি একটা এক্সরে দেখাই দিই, এর ফাঁকে সমস্যা নাই।
অ্যাওর্টিক রিগার্জিটেশন। আচ্ছা, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্ডিওমেগালিটা এখানে খুব সুন্দর করে মার্ক করে দেওয়া হচ্ছে। আর এই জায়গাটাকেও যদি দেখি যে অ্যাসেন্ডিং অ্যাওর্টারই হবে ডায়ালেটেড, এটা আসলে বোঝার একটা ভালো উপায় হচ্ছে একটা নর্মাল এক্সের সাথে এটাকে কম্পেয়ার করা। আচ্ছা, আমি একটু ছবিটাকে কয়েকটা ছবি নিয়ে আসি। আচ্ছা, এটার কম্প্যারিজনটা খুব ভালো হবে। সো আমরা একটু এই ছবিটা দেখি। সো এইখানে আসলে অ্যানাটমিটা কেমন আর সেইখানে আমরা এক্স্যাক্টলি কী পাচ্ছি। তাহলে এখানে হার্টের অ্যানাটমিটা দেখি। প্রথম কথা, এখানে একটা কার্ডিওমেগালি আছে, এটা খুব ক্লিয়ার। এখানে একটা কার্ডিওমেগালি বোঝা যাচ্ছে। এইখানে যে এক্সট্রা যেটা, যেমন এটা হচ্ছে আমাদের এই পার্ট হচ্ছে ডায়ালেটেড অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এখানে ডিসেন্ডিং অ্যাওর্টাতেও ডায়ালেটেড একটু মনে হচ্ছে আমার কাছে, এটা হালকা বলবো, বাট এটা আসলে ডায়ালেটেড, এটা এতখানি হয়, এটা নর্মালি হয়তো বা এইটুকু হইতো। আমি একটা 100% নর্মাল একটা এক্সরে নিয়ে এসে দেখাইলে তাহলে মানে আরও ভালো হয়। জাস্ট এক্সট্রা সিএক্স নর্মাল, জাস্ট একটা নর্মাল এক্সের সাথে এটাকে কম্পেয়ার করলে এটা আরও ভালো তখন সামনে চলে আসবে। এক্স্যাক্টলি এইখানে বসাই দিব। আচ্ছা, নাও এবার আমরা কম্পেয়ার করি। তাহলে দেখি এই জায়গাটাকে দেখো আর এই জায়গাটাকে দেখো। তো এখানে কিন্তু মানে আমাদের যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এটা জাস্ট, কিন্তু এইখানে এটা একদম ডায়ালেটেড হয়েছে। সো এটা খুব অবভিয়াস। নর্মাল হার্ট এখানে কতটুকু, আর এটা তো খুব ক্লিয়ার কাট একটা কার্ডিওমেগালি বোঝা যাচ্ছে, লেফট ভেন্ট্রিকলটা বড় হয়ে গেছে, খুব ক্লিয়ারলি এটা বোঝা যাচ্ছে। সো এইটা আমাদের একদম আইডেন্টিফাইং খুব বড় একটা পার্ট। সো আমরা আসলে এক্সরে চেস্ট করে দিই, তাহলে সেখানে অ্যাসেন্ডিং অ্যাওর্টা ডায়ালেটেড পাবো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফাইন্ডিং, কার্ডিওমেগালি অ্যান্ড অ্যাসেন্ডিং অ্যাওর্টা ডায়ালেটেড। পালমোনারি এডেমাটা থাকতে পারে, নাই থাকতে পারে, প্লাস মাইনাস। তাহলে আমরা ইকোকার্ডিওগ্রাম করব। আচ্ছা, ইকোকার্ডিওগ্রামের ক্ষেত্রে একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রামের এখানে তো একটা বললাম কালার ডপলার, দুইটাভাবে ইকো করা যায় আসলে। একটা হচ্ছে আমরা বলি ট্রান্স থোরাসিক ইকোকার্ডিওগ্রাফি, একটাকে বলে ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। তাহলে একটা হচ্ছে ট্রান্স থোরাসিক ইকোকার্ডিওগ্রাফি, একটা হচ্ছে ট্রান্স ইসোফেজিয়াল। সো ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে মানে একটা এন্ডোস্কোপি যেমন ঢুকায়, অনেকটা সেরকম করে এন্ডোস্কোপির মতো করে প্রোবটা ঢুকায় তারপরে দেখা হয়। সো ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি যদি করা হয়, সেটা অনেক বেটার ভিউ আমাদেরকে প্রোভাইড করে। তাহলে আমরা ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি যদি করি, সেটা ভালভ কেমন আছে, অ্যাওর্টিক রুট কোন জায়গায় আছে, কী অবস্থা, এগুলোকে আরও বেটার ভিউ প্রোভাইড করে। এখন নর্মালি তো আমরা ট্রান্স থোরাসিক ইকোকার্ডিওগ্রাফিও করি, বাট অনেক সময় স্যার পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে আমরা কত আর কীভাবে এটা করা যেতে পারে। সো ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফির নামটাও তুমি চাইলে বলতে পারো। আচ্ছা, এর বাইরে আমরা চাইলে আরও কিছু ইনভেস্টিগেশন আসলে করতে পারি। আমরা একটা কার্ডিয়াক সিটি বা কার্ডিয়াক এমআরআই চাইলে করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে থোরাসিক অ্যাওর্টাটা ডায়ালেটেড কিনা বা কোনো অ্যাওর্টিক ডিসেকশন আছে কিনা সেটা দেখার জন্য। কারণ দেখা যাচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশনের কারণ কি, অ্যাওর্টিক রিগার্জিটেশনের কারণগুলোকে যদি আমরা অ্যাসেস করি, সেখানে আমরা মোটা দাগে দেখব যে অনেক পেশেন্টের ক্ষেত্রে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, অথবা সিফিলিটিক কারণে অ্যাওর্টাইটিস হয়ে গেছে, বা মারফান সিনড্রোম আছে। অ্যাওর্টিক ডিসেকশনও থাকতে পারে, ডিসেক্টিং অ্যানিউরিজম স্পেসিফিকভাবে। তাহলে এরকম কোনো প্যাথোলজি যদি থাকে, সেগুলোকে আমরা যদি একটা এমআরআই করি বা সিটি করি, সেখানে অনেক সময় হয়তো বা অ্যাডিশনাল ইনফরমেশনটা ভালো বোঝে। বিশেষ করে অ্যাওর্টিক রুট ডায়ালেটেশন যদি থাকে, সেটা খুব ভালো, সেখানে আরও ভালো বোঝা যাবে। সেইগুলোকে আমরা কিছু জায়গায় মানে কনসিডার তাহলে করি। তাহলে এই হচ্ছে মোটা দাগে আমাদের ইনভেস্টিগেশনের কথা। আচ্ছা, এখন এরপরে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আসলে এখানে ট্রিটমেন্ট কী করব। সো ট্রিটমেন্ট হচ্ছে প্রথম কথা, পেশেন্ট যদি অ্যাসিমটোম্যাটিক অবস্থায় থাকে তাহলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। তাহলে পেশেন্ট যদি অ্যাসিমটোম্যাটিক অবস্থায় থাকে, তাহলে আসলে আমাদের কনজারভেটিভ ম্যানেজমেন্ট কি, মেডিকেল ম্যানেজমেন্ট। তাহলে এখন আমি করব যে তার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। তো সিস্টোলিক ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য আমাদের সামনে এসি ইনহিবিটর আছে বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, এইগুলোকে আমরা চুজ করতে পারি। তাহলে এটা আমরা একটা কনসিডারেশন রাখবো। আর যদি পেশেন্ট সিভিয়ার কেস হয়ে থাকে,
সিভিয়ার অ্যাওটিক রিগার্জিটেশন, সেখানে আমার আসলে ভালভ রিপ্লেসমেন্টের কোনো বিকল্প নাই। তাহলে সেখানে সার্জিক্যাল কাজ, ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি আমাদেরকে সেখানে আসলে করতে হয়। তাহলে সার্জারি কখন করতেছি? যদি খুব অ্যাকিউট সিভিয়ার অ্যাওটিক রিগার্জিটেশন হয়, যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, বা খুব ক্রনিক সিভিয়ার অ্যাওটিক রিগার্জিটেশন, পেশেন্টের সিমটম আছে, বা অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট, সেখানেও আমরা সার্জারি করতে পারি। কখন কখন অ্যাসিমটোম্যাটিক পেশেন্টের সার্জারি করি? যদি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 50% হয়ে যায়, অথবা লেফট ভেন্ট্রিকুল ডায়ালেটেড হয়ে গেছে। কতখানি ডায়ালেটেড হয়েছে? যদি লেফট ভেন্ট্রিকুল এন্ড সিস্টোলিক ডাইমেনশন আমরা যদি দেখি যে মোর দ্যান 50 মিলিমিটার, হ্যাঁ, সেইখানে আমরা এই করতে পারি। বা এন্ড ডায়াস্টোলিক ডাইমেনশন এলভি, আমরা যদি দেখি এন্ড ডায়াস্টোলিক ডাইমেনশন, এটা যদি দেখা যাচ্ছে মোর দ্যান 70 মিলিমিটার, সেইখানে আমরা আসলে এগুলো কনসিডার করতে পারি। বা অ্যাওটিক রুট ডায়ালেটেড হয়ে গেছে, অ্যাওটিক রুট ডায়ালেটেড হয়ে গেছে, অ্যাওটিক রুট মোর দ্যান 50 মিলিমিটার, তাহলে এইগুলা থাকলে আমরা অ্যাসিমটোম্যাটিক পেশেন্টও সার্জারি করতে পারি। তুমি জাস্ট এটা মাথায় রাখো যে সহজভাবে অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট মেডিকেল ম্যানেজমেন্ট, সিস্টোলিক ব্লাড প্রেশার কমাবো। সিভিয়ার পেশেন্ট ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি করা হয়। এই ভালভ রিপ্লেসমেন্ট করলাম তখন কী বলি? অ্যাওটিক ভালভ রিপ্লেসমেন্ট, হ্যাঁ, এভিআর। তাহলে অ্যাওটিক ভালভ রিপ্লেসমেন্ট। অ্যাসিমটোম্যাটিক পেশেন্টের সার্জারি কখন করবো? ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 50, বা লেফট ভেন্ট্রিকল ডায়ালেটেড হয়ে গেছে, হ্যাঁ, বা অ্যাওটিক রুট ডায়ালেটেড হয়ে গেছে। জাস্ট এই গ্রস কতটুকু মনে রাখতে পারলো তোমাদের জন্য এমবিবিএস লেভেলে সেটা আসলে অনেক হয়ে যাবে। সো মোটামুটিভাবে আমাদের অ্যাওটিক রিগার্জিটেশনের আলোচনা আসলে এইগুলাই। তোমাদের হয়তো আর একটা এক্সট্রা একটা কোশ্চেন হয়তো বা ভাইবা বা রিটেনে চলে আসতে পারে যে অ্যাওটিক রিগার্জিটেশনের কারণ কী। আচ্ছা, কারণগুলোকেও একটু অ্যাড্রেস করে ফেলি যে এআরের পিছনে কজগুলো কী কী। তাহলে আমরা সবচেয়ে কমন কজ দেখি মেডিসিন ওয়ার্ডে স্যারটা যেটা শুনতে চাই সেটা হচ্ছে একটা রিউম্যাটিক হার্ট ডিজিজ, একটা ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজের পেশেন্ট হতে পারে। আর একটা কমন কজ হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ভেরি কমন। সবার আগে এই দুইটাই বলতে হবে, রিউম্যাটিক হার্ট ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হলে সেইখানে অ্যাকিউট প্রেজেন্টেশন হয়, এবং অ্যাকিউট প্রেজেন্টেশন হলে সেইখানে পালমোনারি এডেমা থাকতে পারে। তো পালমোনারি এডেমার ফিচারটা এক্সরেতে পাবো, সেটা আসলে কোথায় পাবো? সাধারণত অ্যাকিউট প্রেজেন্টেশনে। এর বাইরে আর কী কী হতে পারে? যদি একটু ইয়াং পেশেন্ট হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমরা সিফিলিসের কথা চিন্তা করতে পারি, টার্সিয়ারি সিফিলিস, তাই না? সিফিলিটিক অ্যাওটাইটিস, সিফিলাইটিক অ্যাওটাইটিস, তাহলে তখন আমরা সিফিলিসের কথা চিন্তা করতে পারি। আরও ইয়াং পেশেন্ট হলে বাইকাসপিড অ্যাওটিক ভালভ, বাইকাসপিড অ্যাওটিক ভালভ। যদি একটা অ্যাওটিক রিগার্জিটেশনের একটা আর্লি এজের পেশেন্ট আসে, আমরা পেশেন্টের এক্সপোজার হিস্ট্রি নিই। এক্সপোজার হিস্ট্রি যদি না থাকে, সিফিলিসের কিছু না থাকে, তাহলে আমরা বাইকাসপিড অ্যাওটিক ভালভই বলি। আর এক্সপোজারের হিস্ট্রি থাকলে সিফিলিসের লাইনে আমরা তখন চিন্তা করি। আচ্ছা, এর বাইরে আরও কিছু কারণ আছে, এটাকে আমাদের একটু মাথায় রাখতে হবে যে পেশেন্টের যদি ডিসেক্টিং অ্যানিউরিজম থাকে, তাহলে পেশেন্টের যদি ডিসেক্টিং অ্যানিউরিজম থাকে, এখন ডিসেক্টিং অ্যানিউরিজম কোথায় থাকতে হবে? এটা অ্যাসেন্ডিং আউটাতে হইতে হবে। ডিসেন্ডিং আউটাতে হইলে মানে নট লাইকলি। তাহলে অ্যাসেন্ডিং অ্যাওটা, এইখানে যদি ডিসেক্টিং অ্যানিউরিজম থাকে তখনই অ্যাওটিক রিগার্জিটেশন হতে পারে। আর একটা হতে পারে যে একটা পেশেন্টের লং স্ট্যান্ডিং হাইপারটেনশন। সো লং স্ট্যান্ডিং হাইপারটেনশন থেকে আস্তে 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 অ্যাওটিক ডায়ালেটেশন হয়ে সেখান থেকে হয়ে গেছে। সো এটা একটা হতে পারে। আর এর বাইরে কিছু কারণ আছে, জেনেটিক কিছু কারণ, কনজিটাল তো না, জেনেটিক একটা কন্ডিশন, যেমন মারফান সিনড্রোম। মারফান সিনড্রোম, আমি অ্যাওটিক রিগার্জিটেশনের কিছু পেশেন্ট পাইছি যাদের মারফান সিনড্রোম থেকে অ্যাওটিক রিগার্জিটেশন। আই হ্যাভ সিন সাম পেশেন্ট। সো অ্যাকচুয়ালি ইয়েস, মারফানয়েড বডি হ্যাপিটাস যদি কারো থাকে, সেখানে ডেফিনেটলি আমরা অ্যাওটিক রিগার্জিটেশনের মারমার আমরা আসলে সেখানে সার্চ করি। আচ্ছা, এর বাইরে আরও দু একটা কন্ডিশন স্যাররা শুনতে চাইবে, সেটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের সাথে অ্যাওটিক রিগার্জিটেশন থাকে। তাহলে এএস উইথ এআর। এখন এস উইথ এআর বলে তো আমি অ্যাওটিক স্টেনোসিস উইথ অ্যাওটিক রিগার্জিটেশনের কথা চিন্তা করি, বাট এখানে এটাও আমরা একটু মাথায় রাখবো যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, কোন একটা পেশেন্টের অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে, এই পেশেন্টের কোন ভালভুলার হার্ট ডিজিজ থাকতে পারে? উত্তর হচ্ছে অ্যাওটিক রিগার্জিটেশন। এইটা হচ্ছে ফাইনাল প্রফে অনার্সের কোশ্চেন, এমআরসিবি পার্ট 1 পরীক্ষার রেগুলার কোশ্চেন, এফসিবিএস পার্ট 1 পরীক্ষারও রেগুলার কোশ্চেন। ঠিক আছে, এর বাইরে কিছু রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট সেখান থেকেও হতে পারে, বা আরেকটা হচ্ছে কনজেনিটাল। তাহলে মোটা দাগে আমাদের বেসিক কারণগুলো আসলে এইগুলাই আমরা আসলে পাই। তাহলে এই হচ্ছে আমাদের
মোটা দাগে আলোচনা। আচ্ছা, আরেকটা ভাইভা কোশ্চেন এখানে একটু ডিসকাস করে ফেলি, সেটা হচ্ছে অ্যাওরটিক রিগার্ডিটেশনে স্যার যদি আরও ডিপে যাইতে চায় তখন প্রশ্ন করবে সাইট অফ অ্যাবনর্মালিটি, অ্যানোমালিটা আসলে কোন জায়গায়, অ্যাবনর্মালিটি কোন জায়গায়। সো একটা হইতে পারে ডিরেক্ট ভালভ ড্যামেজ, সমস্যা শুধুমাত্র ভালভে। আরেকটা হচ্ছে অ্যাওরটিক রুট প্রবলেম, অ্যাওরটিক রুট যদি ডায়ালেটেড হয়ে যায় সেখান থেকেও অ্যাওরটিক রিগার্ডিটেশন হবে। তাহলে ভালভের সমস্যা বা অ্যাওরটিক রুট ডায়ালেটেশন সেখান থেকেও সমস্যা। তাহলে কথা হচ্ছে কোথায় কোন ড্যামেজ হচ্ছে। সো ভালভ ড্যামেজ হয় হচ্ছে অ্যাকচুয়ালি রিউম্যাটিক ফিভার হলে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হলে, হ্যাঁ, বাইকাস্পিড অ্যাওরটিক ভালভ, হ্যাঁ, বা কোনো একটা ট্রমা হয়ে গেছে কোনো একটা রিজনে, হ্যাঁ, তাহলে এইগুলোতে আমাদের ভালভ প্রবলেম। আর অ্যাওরটিক রুট ডায়ালেটেশন কোথায় হচ্ছে, এই যে এতক্ষণ ধরে বললাম মারফান সিনড্রোম, বা যে ডিসেক্টিং অ্যানিউরিজম, তারপর যে হাইপারটেনশন, তারপরে দেখা যাচ্ছে সিফিলিক অ্যাওরটাইটিস, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, কোথায় লিখলাম, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইনফ্যাক্ট এসএলই সেখানেও হতে পারে। তাহলে এরকম কিছু কন্ডিশন আছে সেটা আসলে অ্যাওরটিক রুট ডায়ালেটেড হয়ে আসলে এই ঘটনাগুলো ঘটে। তাহলে প্যাথোলজি এভাবেও আসলে কোশ্চেন আসতে পারে বা জিজ্ঞাসা করতে পারে। সো আচ্ছা, আরেকটা প্রশ্ন যে অ্যাওরটিক রিগার্ডিটেশনে অ্যাকিউট প্রেজেন্টেশন কখন হয়, অ্যাওরটিক রিগার্ডিটেশনে ক্রনিক প্রেজেন্টেশন কখন হয়। এটা কেন গুরুত্বপূর্ণ, ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, রিটেনেও গুরুত্বপূর্ণ। রিটেনে তোমাকে একটা লং স্ট্যান্ডিং হিস্ট্রি দিচ্ছে, অথবা রিটেনে একটা শর্ট হিস্ট্রি দিচ্ছে, হ্যাঁ, কয়েক ঘন্টা বা কয়েক দিন বা 1-2 সপ্তাহ এরকম একটা শর্ট ডিউরেশন দিচ্ছে। সো যদি হিস্ট্রি কত ডিউরেশন আসে সেটার সাথে আমার কারণ আইডেন্টিফাই করতে হবে। তাহলে যদি খুব মানে কয়েক ঘন্টার একটা হিস্ট্রি দিচ্ছে তাহলে ট্রমা অথবা ডিসেক্টিং অ্যানিউরিজম অথবা ডিসেক্টিং অ্যানিউরিজম ইন দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আরেকটা কি, তাহলে এগুলো হচ্ছে খুব মানে শর্ট হিস্ট্রি। এর থেকে একটু বেশি হিস্ট্রি লাইক 1 সপ্তাহ বা তার একটু আশেপাশে, হ্যাঁ, এরকম সপ্তাহখানেকের একটা হিস্ট্রি দিচ্ছে, তাহলে কি হতে পারে, একটা হতে পারে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। অ্যাকিউট রিউম্যাটিক ফিভারে কিন্তু আমরা সবাই জানি প্যানকার্ডাইটিস হতে পারে, এন্ডোকার্ডাইটিস হতে পারে। সো এন্ডোকার্ডাইটিস হলে ভালভ ধরলে সেটা ভালভে এখানে ভালভুলাইটিস হয়ে গেল। তাহলে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। আর একটা হচ্ছে অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, সহজভাবে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বললেই আসলে হয়। তাহলে যদি একটা শর্ট হিস্ট্রি থাকে লাইক 1 সপ্তাহ বা তার আশেপাশে এরকম হিস্ট্রি দিচ্ছে, তাহলে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস চিন্তা করবো। আর যদি একদম কয়েক ঘন্টা, একদিন, কয়েক ঘন্টার হিস্ট্রি দেয় তাহলে ট্রমা, ডিসেক্টিং অ্যানিউরিজম এগুলো চিন্তা করব। আর যদি একটা লম্বা হিস্ট্রি দেয় তাহলে বাদবাকি যে কারণগুলোকে বলছি সেই কারণগুলোকে আমরা তখন অ্যাড্রেস করব। এখন একটা অ্যাকিউট পেশেন্ট কিনা এটা বুঝবো কীভাবে, তাহলে পেশেন্টের এখানে আমরা সাধারণত যেটা দেখব যে ইউজুয়ালি পেশেন্টের হার্ট ফেলিয়ারের ফিচার থাকবে। এই জন্যই অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার ডেভেলপ করে বলেই আমি সেখানে পালমোনারি এডেমার ফিচার পাবো। তাহলে এইটা হচ্ছে একটা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে থ্রিলের যে ব্যাপারটা আমি যে বললাম যে থ্রিল, তো নর্মালি আসলে অ্যাকিউট পেশেন্টেই থ্রিলটা আসলে মোস্ট অফ দ্য টাইম আসলে বোঝা যায়। তাহলে যদি অ্যাকিউট অ্যাওরটিক রিগার্জিটেশন হয়, ডায়াস্টোলিক থ্রিল, এটা তো ডায়াস্টোলিক থ্রিল হবে। সো ইউজুয়ালি ডায়াস্টোলিক থ্রিলটা ওই জায়গাতেই হয়। সাধারণত লং স্ট্যান্ডিং কেসগুলোতে আমরা আসলে প্র্যাকটিক্যালি আমি পাই না, আমি অনেকগুলো পেশেন্ট দেখছি বাট আমি কোনো পেশেন্টের থ্রিল পাই না। সো আসলে অ্যাকিউট প্রেজেন্টেশন হলে সেইখানে আসলে থ্রিল হয়। আবার কি, যে সকল পেশেন্টের অ্যাকিউট প্রেজেন্টেশন এদের কার্ডিওমেগালি হবে না, কারণ কার্ডিওমেগালি হইতে সময় লাগে। সো এখানে কার্ডিওমেগালি পাবো না, তাহলে এখানে থ্রিল পাবো কিন্তু এখানে কার্ডিওমেগালি পাবো না। এইদিকে হার্ট ফেলিয়ারের ফিচার থাকবে, পালমোনারি এডেমা নিয়ে পেশেন্ট আসতে পারে। তাহলে এই জিনিসগুলো দেখবো, পেশেন্ট ওই মোমেন্ট আসলে খুব টক্সিক থাকে, হ্যাঁ, পেশেন্ট সিভিয়ারলি ইল সিমটোম্যাটিক পেশেন্ট এরকম থাকে। বাট ক্রনিক কেসগুলোতে একটু ডিফারেন্ট। ক্রনিক কেসে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের ফিচার ইউজুয়ালি থাকে না, ইউজুয়ালি থ্রিল থাকে না, বাট ক্রনিকে ইউজুয়ালি কার্ডিওমেগালি থাকে। তাহলে রিটেন এবং ভাইভা দুইটা জায়গায় এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে আচ্ছা, আরেকটা আলোচনা আসলে আসা যায়, এটা আসলে আমার মনে হয় স্যার অনেক ডিপে গেলে এটা জিজ্ঞেস করতে পারে, বাট
এটা হচ্ছে লজিক্যাল একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে সেকেন্ডারি যে রিজনগুলো নিয়ে বললাম, যেমন সাপোজ একটা পেশেন্টের এসএলই, একটা পেশেন্টের এসএলই থেকে অ্যাওরটিক রিগার্জিটেশন হয়েছে, তাহলে এই পেশেন্ট আর কী কী ফিচার থাকবে? তাহলে এখন এই পেশেন্টের এসএলইর আদার ফিচার থাকবে, বাটারফ্লাই র্যাশ বা এসএলইর ক্রাইটেরিয়া থাকবে। আবার দেখা যাচ্ছে একটা পেশেন্টের সাপোজ বাইকাসপিড অ্যাওরটিক ভালভ, সেখানে কী কী ফিচার থাকবে? এখন একটা কথা বলি, বাইকাসপিড অ্যাওরটিক ভালভ থাকলে সেখানে অ্যাওরটিক স্টেনিসও হতে পারে, অ্যাওরটিক রিগার্জিটেশনও হতে পারে, দুইটাই একসঙ্গে প্রেজেন্ট আছে এমনও হতে পারে। সাধারণত বাইকাসপিড অ্যাওরটিক ভালভ যদি কারো থাকে, এই জায়গাগুলোতে সাধারণত আমরা দেখা যাচ্ছে অনেক সময় একটা ইজেকশন ক্লিক পাইতে পারি। আমরা এখানে একটা ইজেকশন ক্লিক পাইতে পারি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, ইজেকশন ক্লিক আসলে অ্যাওরটিক স্টেনোসিসের জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, ইজেকশন ক্লিকে অ্যাওরটিক যে কোনো স্টেনোসিসে হয়? উত্তর হচ্ছে না। যদি অ্যাওরটিক স্টেনোসিসের এখানে ভালভে কোনো ক্যালসিফিকেশন বা ডিজেনারেশন হয়ে থাকে, সেখানে কিন্তু ক্লিক হবে না। একটা পেশেন্টের অ্যাওরটিক স্টেনোসিস হয়েছে, অ্যাওরটিক স্টেনোসিসের কারণ হচ্ছে ভালভ ডিজেনারেশন বা ভালভ ক্যালসিফিকেশন, সেখানে কখনোই ক্লিক হবে না। ক্লিক হয় হচ্ছে যেখানে ভালভ কমপ্লায়েন্ট। তো বাইকাসপিড অ্যাওরটিক ভালভেই আসলে সাধারণত ইজেকশন ক্লিকটা পাওয়া যায়। সো আমরা বাইকাসপিড অ্যাওরটিক ভালভ হলে সেখানে অ্যাওরটিক স্টেনোসিসের প্রেজেন্টেশনও থাকতে পারে বা ক্লিকও পাইতে পারে, ইউজুয়ালি ক্লিকটা সেখানে আসলে এক্সপেক্টেড। আবার অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের কথা একটু আগে বললাম, তাহলে যাদের অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে তাদের আর কী কী ফিচার আমি পাইতে পারি? তাহলে এখন পেশেন্টের ইউভিআইটিস, এটার ফিচার থাকতে পারে, হয়তো বা রেডনেস অফ দ্য আই, ওয়াটারিং অফ দ্য আই, এগুলো থাকতে পারে। পেশেন্টের একটু হয়তো বা লাম্বার লর্ডোসিস থাকতে পারে, হ্যাঁ, রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য স্পাইন থাকতে পারে, হ্যাঁ। বা যদি একটা পেশেন্টের সাপোজ সিফিলিস হয়ে থাকে, সিফিলিক অ্যাওরটাইটিস, সো এখানে পেশেন্টের আর্জিল রবার্টসন পিউপিল, এখানে আর্জিল রবার্টসন পিউপিল, এইগুলো আমরা পাবো। তাহলে এই ইনফরমেশনগুলো স্যাররা যদি কখনো, মানে এটা আমার মনে হয় অনার্সের কোশ্চেন, যদি অনেক ডিপে যাইতে চায়, বাট জেনে রাখা ভালো, টুডে অর টুমোরো জেনে রাখতে দোষ নাই। সো মোটামুটি অ্যাওরটিক রিগার্জিটেশন আলোচনা এটাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।